কি পরিমাণ হাত কাঁপতেছে ছেলের? আমি কিছু কিছু সমস্যা ফেস করেছি রিসেন্টলি এক্সামে বসে। কেউ যদি পড়াই না শিখে যে আরে কালকে করব পরশু করব, তার কি আর লেকচার মনে রাখা সম্ভব? না, ডোন্ট মুভ, নাহলে সারা ভিডিওতে এরকম পেন্ডুলামের মতো আসবে। আমি কাজদিন কেমন, আমি রিসেন্টলি পিটিএ পরীক্ষায় বসেছি। আমি 26 অক্টোবর পিটিএ এক্সাম দিয়েছি। আমি ব্যাচেলরের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছি। আমার যেহেতু ব্যাচেলরের জন্য রিকোয়ারমেন্ট 55, আলহামদুলিল্লাহ আমি 65 পেয়েছি। আমি এবং আমার টিচার্সদের, আমার ট্রেনার্সদের আশা ছিল আরো একটু বেশি, +-80। আমি অনলাইনে কমফোর্টেবল ফিল করি না, আমি অফলাইন বেচ করতেছিলাম। তারপর রিসেন্টলি আমি একটা হঠাৎ করে স্কোর গেনের নাম শুনি, দেন আমি স্কোর গেন নিয়ে খোঁজাখুঁজি শুরু করি। তারপর আমি তাদের ক্লাসরুম এনভায়রনমেন্ট দেখছি। আমি যেহেতু আগে থেকেই ডিসাইড করছি আমি আইএলটিএস দিব না, আমি পিটিএর জন্যই বসবো। আমি অফলাইন বেসগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, অনেক রিসার্চ করছি, সবগুলোতেই গেছি। আমি স্কোর গেইনেরও অফিস ভিজিট করছি। আমি তাদের ক্লাসরুম, তাদের ল্যাব ফেসিলিটিস এবং তাদের স্টুডেন্টের যে একটা লিমিটেশন আছে ওইটা আমার ভালো লাগছে। যেমন 12 থেকে 15 স্টুডেন্টস, যেটা আমার জন্য অনেক কমফোর্টেবল মনে হয়েছে। কারণ আমি যেটা বুঝতে পারবো না বা আমি অনেক গ্যাদারিংয়ের মধ্যে কমফোর্টেবল ফিল করি না। এমনকি তাদের ল্যাব ফেসিলিটিস, তাদের পোর্টালও আমার কাছে অনেক ভালো লাগছে। দ্যাটস ওয়াই আমি এখানে অ্যাডমিশন নিয়েছি। আমি এখানে ভর্তি হওয়ার সময় যে প্রসেসটা ফেস করছি, টিচাররা প্রথমেই সবকিছু আমার সকল পার্সোনাল ইনফরমেশন সবকিছু নিচ্ছে। তারা আমাদের উপরে বেশি কনসার্ন ছিল। দ্যাটস ওয়াই তারা আমাদের প্যারেন্টস, গার্ডিয়ান যেই আছে সকলের নাম্বার চাইছে। তারপর আমি যারা নিজের নাম্বার দেয় নাই, অনেকেই আছে যে নিজের স্টাডি নিয়ে এত একটা কনসার্ন থাকে না, যে জাস্ট ভর্তি হলাম, জাস্ট কোনো রকমের কোর্স ফিনিশ করে শেষ, আমি স্কোর পাইলে পেয়েছি না পাইলে, এরকম একটা চিন্তা ভাবনা থাকে। তাদের জিনিসটা অন্য হিসাব। আমি প্রথম থেকেই সব কিছু ফিল করছি। এমনকি তারা অনেক ভালো ভালো এইচডব্লিউ দেয়, লাইক তাদের এইচডব্লিউগুলো যদি রেগুলার কমপ্লিট করা যায় তাহলে মিনিমাম 60 আপ এবং 65 আপ পাওয়া যায় ইজিলি। যেই হোক, বেসিক দুর্বল বা বেসিকটা এত একটা তাদের কাছে ইয়ে করে না, কারণ তারা আলাদা এক্সট্রা গ্রামার ক্লাস নেয়, যেটা অনেকটাই পিটির জন্য অনেকটাই হেল্পফুল। তাদের টেমপ্লেটগুলো অনেক ইউজফুল, যে টেমপ্লেট না, ওয়ান কাইন্ড অফ স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলো আমি অনেক ইউজফুল হয়েছি। আমি অনেক প্রবলেম ফেস করার পরেও আমার স্পিকিং এবং আমি যেসব টেমপ্লেট ইউজ করছি আমার কাছে মনে হয়েছে টেমপ্লেটে আমার এনাফ নাম্বার উঠছে। এমনকি কিছু কিছু টেমপ্লেটে আমি যদি নাম্বার না পেতাম তাহলে আমার স্কোরটা আরো কমে যেত। অনেকগুলো প্রবলেম ফেস করছি স্পিকিং, সামারাইজ, গ্রুপ ডিসকাশনে। আমি আমার পিসি অফ হয়ে গেছিল। তারপর রিপিট সেন্টেন্সে আমার কথাগুলো জাগলিং হয়ে যেতেছিল, যেহেতু হেডফোনের সমস্যা ছিল। আমি ওটার জন্য কমপ্লেনও করছি। আমার WFD থেকে, SST থেকে, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, জাস্ট আমি পুরো লিসেনিংয়ে একটাতেই জাস্ট হেল্প পাইছি, FIB টাইপিংয়ে। ওইখানে আমি জাস্ট সবগুলো ক্লিয়ার শুনতে পেয়েছি। তার আগে আমি ইনস্ট্রাক্টরে আমি কমপ্লেন করছিলাম, তারপরে আমি FIB-তে জাস্ট ওইটাতে আমার একদম সবকিছু ক্লিয়ার আসছে। আমার মনে হয়েছে আমি FIB-তে একুরেট আমার হয়েছে। কিন্তু তারপর থেকে আমি আবার সেম প্রবলেমগুলো ফেস করছি। ওনারা বললেন যে এটা রেকর্ডেডে সেম জিনিসটা হইতে থাকবে বারবার। TUB SUD-তে, যেটা উত্তরাতে সেন্টারে আছে। আমার এক্সাম ছিল 26 অক্টোবর, 4:30টার এক্সাম, যেটা সবার লাস্ট ওই দিনে ছিল। তো আমি সিট নাম্বার 1-এ বসছিলাম। আমি ওই দিন আগে যারা আমার আগে ছিল তাদের সাথে কথা বলছিলাম, তারাও বলছিল যে সিট 1, 2 আর 4-এ কিছুটা সমস্যা ফেস করছে তারা। এমনকি সিট 3 যেটা ছিল ওইটা অনেক ক্লিয়ার ছিল। তো আমি প্রথম থেকে ভাবছিলাম যে আমার সিট 1 হয়তো সবচেয়ে ভালো হবে, যেহেতু নয়েজ একটা ব্যাপার আছে। আমি ভাবছিলাম যে নয়েজটা যদি আমার কম আসে তাহলে আমি স্পিকিংয়ে ফোকাস বেশি করতে পারবো। কিন্তু সিট 1-এ আমি কয়েকটা প্রথম থেকে পাই নাই, যদিও রিড অ্যালাউডের পর থেকে রিপিট সেন্টেন্সে একটু পাইছি। আমি ভাবছি যে এটা হয়তো ব্যাকগ্রাউন্ড নয়েজ রিপিট সেন্টেন্স থেকে থাকবে। তারপর ডেসক্রাইবিংয়ে যে আমি তেমন কোনো সমস্যাই ফেস করি নাই। জাস্ট SGD-তে যাওয়ার পরে আমি কম্পিউটার পিসি অফ হয়ে গেছিল। আমি জাস্ট টাইপ করতে গেছি, হঠাৎ করে দেখি যে পিসিটা অফ হয়ে গেছে। আমি ইনস্ট্রাক্টর বললাম, ওইখানে এটা আবার নতুন করে শুরু হয় নাই, ওইখানে 20 সেকেন্ড ডিলে হয়েছে, যেটার কারণে আমার মনে হয়েছে যে অনেকটা স্কোরই আমার কমে গেছে। তারপর আমার রাইটিংয়েও তেমন একটা সমস্যা নেই, রিডিংয়েও তেমন একটা সমস্যা নেই, কিন্তু আমার লিসেনিংয়ের জন্য আমার মনে হয় যে রিডিংয়ে নাম্বারটা আমার কিছুটা কম আসছে। আর স্পিকিংয়ে SGD-টা নিয়ে অনেক টেনশনে ছিলাম। SWT-তে আলহামদুলিল্লাহ ওনারা যে স্ট্রাকচারটা দিছে, ফার্দার মোর এবার এমন একটা স্ট্রাকচার দিছে যেটা অনেক স্ট্রং একটা স্ট্রাকচার। তারপর ওনারা এটাও বলেছে সিনোনিম অ্যান্টোনিম ইউজ করার জন্য, জাস্ট সেন্টেন্সের স্ট্রাকচারটা মানে মিনিংটা না চেঞ্জ করে। আমার ইনস্ট্রাক্টর ছিল লাবিব আপু থেকে আমি
সবচেয়ে বেশি হেল্প পেয়েছে আমার কাছে লাবিব আপু বেস্ট মনে হয়েছে, কারণ লাবিব আপু অনেক ধৈর্যশীল ছিল। যে আমাদের ক্লাসে একটু নয়েজ হইতো, একটু সবাই একটু দুষ্টামি করতাম আমরা সবাই কম বেশি, তো লাবিব আপু অনেকগুলো ভালো ভালো হোমওয়ার্ক দিত। এমনকি আমরা কোনো পোর্টালে কখনো সমস্যা পাইলেও লাবিব আপুর সাথে সাথে এটা অথরিটিকে নোটিস করতো। এমনকি অনেক তাড়াতাড়ি, এমনকি তারা পোর্টালে আমরা প্রায় প্রিমিয়াম সহ 60 days পাইছি, কারণ পোর্টালে যখন কাজ চলতেছিল তখন সব কিছুই প্রায় ফ্রি ছিল। তারপর তারা আমাদেরকে 30 days দিছিল। তারপর আমাদের ক্লাস শেষ হওয়ার পরে বেসিক প্ল্যান ছিল একটা 50 days। তো আমার কাছে মনে হয়েছে ওভারঅল 60 days ছিল। আমি যদিও এক্সাম আমার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে 5 days মাথায় আমি পরীক্ষাতে বসছি। লাবিব বাবুর সাথে কথা বলে বসছি, যে লাবিব বাবু আমাকে বলছে আচ্ছা বসেন, সমস্যা নাই, ইনশাল্লাহ একটা স্কোর আসবে। তারপরও আমার কাছে এখনো মেবি 8 থেকে 9 days সাবস্ক্রিপশন এখনো রয়েছে, যেটা আমি মনে করছি যে যারা একটু লং টাইম নিয়ে যারা প্রিপারেশন নিতে গেছে তার জন্য অনেক ভালো। এমনকি পিটার্সপিটি, তাদের পোর্টালটা হলো পিটার্সপিটি অনেকটাই ভালো। যে এটাতে কি হয়, একটু নাম্বারটা কম আসে স্পিকিং পোর্টালটাতে, ফ্লুয়েন্সিতে আবার কন্টেন্টে অনেক ভালো কিছু গ্যাদার করতে পারে। যেমন এটাতে অনেকটাই এভারেজ, যেমন একটু জোরে বললে এটাতে নাম্বারটা কম চলে আসে মোটামুটি। তো ওইটা আমি চিন্তা ভাবনা করে তারপর আমার ইনস্ট্রাক্টর আমাকে বলছিল যে একটু জোরে কথা না বলার কারণে আমি পরীক্ষাতে ওই জিনিসটা অ্যাপ্লাই করছি। তারপরও আমার আশা ছিল যে আমি ভালো করবো। ASQ আর রিডিং, যে ড্রপ ডাউন আর ড্র্যাগ এন্ড ড্রপ, ওইগুলোতে কোলোকেশন থাকে। ASQ এর জন্য একটা PDF থাকে, ওই PDFটা আমি বেশি না 50% কমপ্লিট করছি, যার থেকে আমার 4টা ছিল, 4টার থেকে আমি 3টার মতো আমার একুরেট হয়েছে। তার কারণে আমার স্পিকিংয়ে লিসেনিংয়ের নাম্বারগুলো আমি মোটামুটি কাভার করতে পারছি, যদিও এত একটা আমার আশার মতো হয় নাই, কারণ আমি কিছু প্রবলেম ফেস করছি। আমি অনেক ডিমোটিভেট হয়ে গেছিলাম যে আমি হয়তো আবার পরীক্ষাতে বসতে হতে পারে। তারপরও আলহামদুলিল্লাহ আমি 65 পেয়েছি, স্পিকিংয়ে 72, লিসেনিংয়ে 67, রাইটিংয়ে 62, রিডিংয়ে 54। যে আমি WFD-তে এক্সট্রাওয়ার্ড বলতে আমি যেহেতু আমার WFD-তে অলরেডি সমস্যা ফিল করছি, আমার প্রচুর এক্সট্রাওয়ার্ড ইউজ করছি। আমি জাস্ট 3টা ছিল আমার WFD, আমি একটা একুরেট লিখতে পারছি। লাইক একটা 10টা ওয়ার্ড আসছে, 10টা ওয়ার্ড আমি একটা একুরেট ধরতে পারছি। তারপরে যে 2টা সমস্যা হয়েছে কি, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই জাগলিং হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে আগে এটা প্রথম হবে, এটা পরে হবে। আমি কি করছি যে কোলোকেশন বলতে একটা জিনিস আছে, আমি ওইটাই ইউজ করছি, আলাদা আলাদা করে ওয়ার্ড ইউজ করছি। আমি এটা সম্পর্কে জানতাম না। আমাকে লাবিব আপু এবং তিথি আপু আমাকে পরীক্ষার 2 দিন আগে আমি এখানে মক দিতে আসছি, তখন আমাকে বলছে যে এক্সট্রা ওয়ার্ড ইউজ করা যাবে। তো আমি এই অ্যাডভান্টেজটা নিয়েছি এবং আমি মনে হয়েছে যে এই অ্যাডভান্টেজটা 100% কাজ করছে। নাহলে আমার WFD-তে আরও কম আসতো, নাহলে আমার 60 নিচে রাইটিংয়ে কমে যেত, এমনকি আমার লিসেনিংয়েও 62 বা 61 বা 60 নিচেও চলে যেতে পারে। WFD-র এই জিনিসটা আমার অনেক হেল্পফুল মনে হয়েছে। রিপিট সেন্টেন্স তো পুরোটা বলা সবসময় সম্ভব হয় না। রিপিট সেন্টেন্স আমার কাছে 12টা আসছে, মেবি 12টা থেকে আমি 7টা একুরেট বলতে পারছি। আর প্লিজ আমাকে লাবিব আপু আগে বলে দিয়েছে যে জিনিসটা আপনি মিস করছেন ওইটা নিয়ে আর ভাববেন না, যেটা মিস করছেন ওইটা বাদ, পরেরটা আগে লাগাই দেবেন। কারণ রিপিট সেন্টেন্সে গ্রামারটা চেক করেন। রিপিট সেন্টেন্সে আপনি যে ফ্লুয়েন্সিতে বলতেছেন, ফ্লুয়েন্সিটা যদি আপনার চলে যায় তাহলে রিপিট সেন্টেন্স নাম্বার আসবে না। তো আমি পরের 5টাতে আমি 70%-এর উপরে বলার ট্রাই করছি। হয়তো একটাতে একটু কম আসছে, কারণ আমার প্রথম থেকে আমি হেডফোনের সমস্যা ফেস করতেছি। ওটাতে আমি বেশি ফোকাস দিয়েছি, কারণ আমি হয়তো কিছু সময়ে হেডফোনের ভলিউম বাড়াইছি, কিছু সময় কমাইছি, যেটা মনে হয়েছে। তো ওইগুলা করতে যেয়ে হেডফোনের সমস্যা ফেস করতে যেয়ে আমি অনেকটাই টিউশন করে গেছি, কনসেন্ট্রেশনটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। তারপর আমি রিপিট সেন্টেন্সে 7টার মতো আমার মনে হয়েছে যে এটাতে 90 আউট অফ 90 থাকা দরকার, আর বাকি যে 2টাতে 70 বা 60 থাকবে। কারণ আমি ওইখানে অনেকগুলো 2-3টা ওয়ার্ডকে মিস দিছি, যে মাঝখানে 2-3টা ওয়ার্ড আমার ক্যাচ করতে পারিনি, জাস্ট লাস্টের। আর অনেক ওয়ার্ডগুলো লেন্দি হয়, 8 সেকেন্ড 7 সেকেন্ড হয়। ওই লেন্দি ওয়ার্ডগুলো কোনো সময় অনেক মোস্ট অফ দ্য টাইমসই ধরা যায় না, যে সবগুলো ওয়ার্ড তো সবসময় ক্যাচ করা অনেক সময় সমস্যা হয়। প্রথমটা ক্যাচ করলে লাস্টেরটা ক্যাচ করে যাবেন, লাস্টেরটা ক্যাচ করলে প্রথমটা ক্যাচ করে যাবেন। তো এর জন্য আমার মনে হয়েছে যে সবটা না ক্যাচ করি, যতটুকু ক্যাচ করি ফ্লুয়েন্টলি বলি, এবং যতটুকু ক্যাচ করছি ওটা একুরেটলি বলি। এসে আসছিল যে টেলিভিশন মানুষকে রিল্যাক্স করে, টেলিভিশন রিল্যাক্স করতে সাহায্য করে। স্টেটমেন্ট আকারে আসছিল যে আমি কি এটা এগ্রি অর ডিসএগ্রি।
আমি এগ্রি করছি, এমনকি এটাতে আমাকে লাগবে আপু বলে দিছি যে স্পোকেন থেকে অলরেডি একটা স্ট্রাকচার দেওয়া থাকে আমাকে। আমি প্রথমে লাবিবাবুকে আমি এটা জানাইছি যে লাবিবাবু আমি তো স্ট্রাকচারটা মনে রাখতে পারি না, আমি নিজে প্যারাফ্রেজিং করে রাখবো। লাবিবাবু আমাকে বলছে যে কয়েকটা জিনিস ম্যান্ডেটরি রাখতে, যেমন ইউনিভার্সিটির একটা প্রেফারেন্স রাখতে, তারপর এক্সাম্পল রাখতে, তারপর আর্গুমেন্ট আকারে জিনিসটা এসেটা আর্গুমেন্ট আকারে সাথে। যেমন আপনি যেটাতে এগ্রি করেন, আপনি যদি প্রথমে এগ্রি করেন তাহলে প্রথম দুইটা প্যারাতে এগ্রির যে অ্যাডভান্টেজগুলো ওগুলো বলবে। তারপরে ডিসএগ্রি থার্ড যে প্যারাতে ওইটাতে ডিসএগ্রি করলে কি হবে ওইটা বলা যায়। এমনকি লাস্টেতে যাই জাস্ট আপনার যে মতামতটা ওইটা বলে দেবেন। আমি অ্যাপ্রক্সিমেটলি 250 ওয়ার্ডের লিখছি। তখন তো আমি আরো নার্ভাস ফিল করতেছিলাম, তো আমার মনে হতেছিল যে এসএতে যদি আমি একটু ভালো মার্ক পাই তাহলে আমার হয়তো জিনিসটা ওভারকাম করবে। কিন্তু আমার মনে হয় নাই যে এসএতে আমি এত একটা ভালো মার্ক পাইছি। আমার মনে হয় যে স্ট্রাকচারটা ইউজ করা দরকার, যদি স্ট্রাকচারটা আমার কাছে অনেকটাই মানে আমি জিনিসটা আমি মাথায় নিতে পারতেছিলাম না, আমার কাছে টাইমও ছিল না এত একটা যে আমি যে স্ট্রাকচারটা মনে রাখবো, ওই টাইমটা আমি পাইতেছিলাম না। তো আর্গুমেন্ট আকারে জিনিসটা করছি, আমার কাছে মনে হচ্ছে আমি 15 to 16 পাইছি, কারণ আমার অন্যান্য যে মডিউলগুলো ছিল ওগুলো তো অনেকটা খারাপ হয়েছে, যার কারণে আমার মনে হয়েছে যে এটা তো এত একটা ভালো হয়নি। তারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা দেখতেছেন ভিডিওতে স্পষ্ট মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আমি ইন্টারভিউ দিতে হাত কাঁপতেছে, আমি নার্ভাস ফিল করতে প্রচন্ড নার্ভাস। তো আমি তাহলে এটা তো জাস্ট একটা নর্মাল ইন্টারভিউ যে আমার স্কোরটা পাওয়ার পরে অত একটা হ্যাপি মানে ভিতর থেকে একটা আনন্দ কাজ করতেছে। তারপরেও যদি আমার এক্সামটা আমার মনে হয়েছে আমার কাছে খারাপ হয়েছে, আমি প্রথম থেকে আমাকে যে জিজ্ঞেস করছে যে এক্সাম কেমন হয়েছে, এক্সামের কি অবস্থা, আমি প্রথম থেকে ডিমোটিভেট ফিল করতেছিলাম যে আমার এক্সামটা খারাপ হয়েছে, কারণ আমি প্রথমে প্রচুর নার্ভাস ছিলাম। আমার ওইখানে যে ইনস্ট্রাক্টর ছিল উনিও আমাকে বলতেছিল যে কিছু হবে না, ফার্স্ট টাইম তো আপনার এরকম নার্ভাস ফিল হবে, জাস্ট নর্মাল। আমি সবগুলোতে অনেক তাড়াহুড়ো করতেছিলাম, আমার যে ফিঙ্গারপ্রিন্ট নেবে, ছবি তুলবে, ওইগুলোতে আমার মানে পুরোপুরি নার্ভাস। আমি ছবি তো মানে জাস্ট ঠিকভাবে বসতে পারতেছিলাম না। নার্ভাসনেসটা না থাকলে অনেক ভালো করা যায়, আর স্ট্র্যাটেজিটা তাদেরটা ফলো করলে অনেক মানে আপনাদের অনেক হেল্প করবে। 70 যাদের নর্মাল বেসিক, আমার মতো যাদের, আমার তো বেসিক এত একটা এক্সট্রা অর্ডিনারি না, যাদের নর্মাল বেসিক তারা অনেক ভালো করতে পারবে আমার মতে। তারা যদি জাস্ট ট্রেনার আপুর ইনস্ট্রাকশনটা শুনতে পারে, মানে আপু যেভাবে বলে ট্রেনার আপু, আমার মনে হয় এখানে যারা ট্রেনার থাকে তারা 80% মানে 100%ই ভালো। কারণ আমি লাবিবাবুকে ফেস করছি পার্সোনালি, আমার মনে হয় না যে লাবিবাবু কোনো দিক দিয়ে কোনো কমতি ছিল। উনি নর্মালি অনেক ভালোই ছিল, ওনার ব্যাকগ্রাউন্ড পিটিএ অনেক ভালো ছিল, ওনার নলেজও অনেক ভালো ছিল পিটিএ নিয়ে। তারপরে ওনার অনেকগুলো স্টুডেন্ট ছিল, তো ওনার অনেকগুলো স্টুডেন্টের অনেক এক্সপিরিয়েন্স আমাদের সাথে ক্লাসে প্রতিনিয়ত শেয়ার করতো। আমার উনি এটাও বলছে যে অনেকে না বোঝার কারণে অনেক স্কোর খারাপ আসছে, তাও খারাপ বলতে রিকোয়ারমেন্ট থেকে হয়তো একটু ভালো পেয়েছে। এখন যাদের বেসিকটা অনেকটাই দুর্বল যে কখনোই ইংলিশ পড়ে নাই বা একটু জানি ভাষা জানি, তাদের জন্য আমার মনে হয় যে ওনাদের স্ট্রাকচারটা টেমপ্লেট স্ট্রাকচার যাদের বাসায় যেটাই হয় ওইটা ফলো করলে ইজিলি 50 আপ পাওয়া যাবে, রিকোয়ারমেন্টটা অ্যাটলিস্ট ফুল করতে পারবে। আমার মনে হয় যে পিটিএ তে ইংলিশে বেসিকটা মোটামুটি থাকলেও এনাফ, বা বেসিকটা দুর্বল থাকলেও এনাফ। আমার মনে হয় পিটিএতে কনসিস্টেন্সি ইজ দ্য কি, কারণ পিটিএতে প্র্যাকটিসটাই মেইন আমার যেটা মনে হয়েছে। কারণ আমি 2 মাস, আমার কাছে 2 মাস টাইম ছিল, আমি 45 দিন ক্লাস করছি। জাস্ট আমি 45 দিনের রেগুলার, এমন কিনা আমি 100% হোমওয়ার্ক করতাম না, কিছু দিন 100% হোমওয়ার্ক করতাম, জাস্ট মানে মিনিমাম রিকোয়ারমেন্টটা পূরণ করতাম 70% 80%। ওইগুলো কমপ্লিট করলে আমার মনে হয় যে তার রিকোয়ারমেন্ট থেকে অনেক ভালো পাবে, এমনকি তার ডেজার্টস করতেও পাইতে পারে। 60 আপ ইজিলি তোলা যাবে যদি ওনাদের ইনস্ট্রাক্টরের যে ফলোইং যে ইয়াগুলো থাকে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, আর সবাই ভালোভাবে পরীক্ষা দিবেন। আশা করি সবাই সবার ডেজার্ট স্কোরটা পেতে পারবেন। কিপ ফেথ ইন ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম।